জেন গল্প। লেখক শ্রী বিৎসুক ভট্টাচার্য। গল্পের নাম ধন্যবাদ। সেইসেৎসু তখন কামাকুরা প্রদেশের এনগাকু মঠের জেন শিক্ষক। তিনি যে সব ধ্যান গড়ে জেন শিক্ষা দিতেন সে সব জায়গায় খুব ভিড় হতো। তিনি তাই ঘর বাড়াতে চাইছিলেন। উমেজু নামে ইঁদুর এক বণিক এজন্য 500 রায়ু বা 500 সোনার টুকরো দান করবেন ঠিক করলেন। শিক্ষকের কাছে ওই অর্থ নিয়ে আসা হলো। সেইসেৎসু বললেন, বেশ, আমি নেব। উমেজু সেইসেৎসুকে সোনার থলিটি দিলেন। জেন শিক্ষকের ধরন দেখে তার ভালো লাগছিল না। 3 রাউতে এক গৃহস্থের সংবৎসর চলে যায়, আর তিনি 500 রায়ু দিয়েছেন। এজন্য সেইসেৎসু তাকে ধন্যবাদ পর্যন্ত দিলেন না। উমেজু ইঙ্গিত করে বললেন, এই থলিতে 500 রায়ু আছে। সেইসেৎসু উত্তর দিলেন, আপনি এ কথা আগে বলেছেন। উমেজু বললেন, আমি যদিও ধনী বণিক, তবু আমার মনে হয় 500 রায়ু সে অনেক টাকা। সেইসেৎসু জিজ্ঞাসা করলেন, আপনি কি চান আমি আপনাকে এজন্য ধন্যবাদ দিই? উমেজু বললেন, আপনার ধন্যবাদ দেওয়া উচিত। সেইসেৎসু জানতে চাইলেন, আমার ধন্যবাদ দেওয়া উচিত কেন? যিনি দান করেছেন তিনি তো ধন্যবাদ দেবেন। গল্পের নাম তেঁতু তরকারি। বানকাইয়ের মঠের সুপকার ভিক্ষু ডায়েরাও ঠিক করলেন যে তিনি তার বুড়ো গুরুকে ভালো করে দেখাশোনা করবেন, তাকে টাটকা খাবার খেতে দেবেন। বানকাই দেখলেন তাকে মঠের অন্য শিষ্যদের খাবারের চেয়ে বেশি ভালো তরকারি দেওয়া হয়েছে। তিনি জানতে চাইলেন, আজকের সুপকার কে? ডায়েরাওকে ডেকে পাঠানো হলো। বানকেই জানলেন যে বয়স আর পদ অনুযায়ী একমাত্র তারই টাটকা তরকারি খাওয়ার কথা। তাহলে আপনারা চান যে আমি কিছুই না খাই? এই বলে বানকেই তখন ঘরে ঢুকে গেলেন, আগল তুলে দিলেন। ডায়েরাও দরজার কাছে বসে গুরুর কাছে ক্ষমা ভিক্ষা করলেন। বানকেই উত্তর দিলেন না। 7 দিন ডায়েরাও বাইরে বসে থাকলেন, 7 দিন বানকেই ভিতরে। শেষে আর না পেরে এক চেলা চেঁচিয়ে বলল, বুড়ো গুরু, আপনি ভালো থাকতে পারেন, কিন্তু এই ছোকরা শিষ্যকে তো খেতে হবে।
বিনা খাবারে তার তো চিরকাল চলবে না। তখন বানকেই দরজা খুললেন। তিনি হাসছিলেন। তিনি ডায়রাওকে বললেন, আমি আমার শিষ্যদের সঙ্গে একই খাবার খেতে চাই। তুমি যখন গুরু হবে তখন যেন এ কথা ভুলে যেও না। গল্পের নাম ইষ্টিপত্র। ডাকসাইটে জেন গুরু ইকোকিউ রাজার ছেলে ছিলেন। অল্প বয়সে তার মা প্রাসাদ ছেড়ে মঠে গিয়ে জেনের পাঠ নিয়েছিলেন। একইভাবে ইকোকিউ জেন শিখেন। মরার আগে মা তার জন্য একটি চিঠি রেখে গিয়েছিলেন। চিঠিটি এই: ইকোকিউর প্রতি, আমি এই জীবনের কাজ শেষ করেছি। এখন চিরজীবনে ফিরে চললাম। আমি চাই তুমি ভালো করে পাঠ নেবে, তোমার বুদ্ধ স্বভাব বুঝতে পারবে। আমি নরকে গিয়েছি কি না, আমি সব সময় তোমার পাশে আছি কি নেই, এসবও জানতে পারবে। তুমি যদি বুঝতে পারো যে বুদ্ধ ও তার অনুগামী বুদ্ধিধর্ম তোমার চাকর বাকর, তাহলে তোমার আর জেন শেখার দরকার নেই। তাহলে তুমি মানুষের কাজে লেগে যেতে পারো। বুদ্ধ 49 বছর উপদেশ দিয়েছিলেন আর সব সময়ই বুঝেছিলেন যে একটাও কথা বলার কোনো দরকার নেই। কেন বুঝেছিলেন তা তোমার জানা উচিত। তবে তুমি যদি বুঝতে না পারো, যদি তুমি বুঝতে না চাও, তাহলে অযথা ভাবাভাবি ছেড়ে দাও। তোমার মা অজাত অমৃত, পয়লা শরৎ। অনুলেখ: বুদ্ধের উপদেশ মূলত অন্যদের বুদ্ধি জ্ঞান দেওয়ার জন্য। তুমি যদি বুদ্ধবাদের যে কোনো জ্ঞানের উপর নির্ভর করো, তাহলে তুমি বোকা পোকা ছাড়া আর কিছু না। বুদ্ধবাদ বিষয়ে 80,000 বই আছে। তুমি যদি সেই সব বই পড়ো, তারপরেও তোমার নিজের স্বভাব বুঝতে না পারো, তাহলে তুমি এই চিঠিটাও বুঝতে পারবে না। এই আমার সমাচার এবং ইষ্টিপত্র। গল্পের নাম স্বচ্ছ বুদ্ধ। রিউনেন নামের বৌদ্ধ ভিক্ষুণী জাপানের উচ্চবংশীয় পরিবারে জন্মেছিলেন। তার কবিতা রচনার প্রতিভা আর তার আকর্ষণীয় সৌন্দর্য এমন ছিল যে মাত্র 17 বছর বয়সেই তিনি সম্রাজ্ঞীর সখীর পদ পেয়েছিলেন। এই তরুণ বয়স এখনও তার খ্যাতির অনেক বাকি ছিল। কিন্তু প্রিয় সম্রাজ্ঞীর অকালের মৃত্যুতে তার আশার স্বপ্ন ভেঙে গেল। তার মনে নশ্বরতার প্রখর বোধ জন্ম নিল। এই সময় তিনি জেন শিক্ষার কথা ভাবলেন।
কিন্তু তার স্বজনেরা আপত্তি করলেন। তারাই তাকে বিবাহ করতে এক প্রকার বাধ্য করলেন। তিনি 3টি সন্তানের জন্ম দিয়ে তিনি ভিক্ষুণী হয়ে যাবেন এই শর্তে তিনি বিয়েতে সায় দিলেন। তিনি 25 বছর বয়সে 3 সন্তানের জননী হলেন। তখন তার স্বামী আর আত্মীয়রা তাকে আর নিবৃত্ত করতে পারলেন না। তিনি মস্তক মুন্ডন করলেন। রিউনেন বা স্বচ্ছবুত নাম নিলেন এবং তীর্থে যাত্রা করলেন। রিউনেন টেটসুগিউকে গুরু করতে চাইলেন। জেন শিক্ষক এক নজরে তাকে শিষ্যা হিসাবে নাকচ করলেন, কারণ রিউনেন বড় বেশি সুন্দরী। রিউনেন তখন হাকুউ নামে আরেক জেন শিক্ষকের কাছে গেলেন। তিনিও একই কারণে রিউনেনকে শিষ্যারূপে নিতে চাইলেন না। বললেন যে রিউনেনের রূপ বিপদ ডেকে আনবে। রিউনেন এক তাল গরম লোহা তুলে নিলেন, নিজের মুখের উপর তা চাপিয়ে দিলেন। কয়েক নিমেষে তার সৌন্দর্য মুছে গেল। হাকুউ তখন তাকে শিষ্যা বলে স্বীকার করলেন। গল্পের নাম কালু নাক বুদ্ধ। এক ভিক্ষুণী বুদ্ধের সন্ধানে বেরিয়ে একটি বুদ্ধ মূর্তি গড়লেন এবং তা সোনার পাত দিয়ে মুড়ে দিলেন। তিনি যেখানে যেতেন সঙ্গে করে এই বুদ্ধ মূর্তি নিয়ে যেতেন। বেশ কয়েক বৎসর পরে সেই ভিক্ষুণী বুদ্ধ মূর্তিটি সঙ্গে করে কোনো প্রদেশের ছোট একটি মঠে বসবাস করতে এলেন। সেই মঠে আরও অনেক বুদ্ধ মূর্তি ছিল। এই ভিক্ষুণী কেবল তার বুদ্ধের জন্যই ধূপ জ্বালাবেন ভাবলেন। তার বুদ্ধের জন্য দেওয়া ধূপের সুবাস অন্যান্য বুদ্ধদের নাকে যাওয়ার ব্যাপারটি তিনি পছন্দ করলেন না। তিনি এমন একটা চুঙ্গির ব্যবস্থা করলেন যা দিয়ে ধূপের ধোঁয়া শুধুমাত্র তার বুদ্ধ মূর্তির কাছেই গিয়ে উঠবে। এর ফলে তার সোনার বুদ্ধ মূর্তিটির নাক কালো হয়ে গেল এবং সেটিকে বিশেষভাবে কুৎসিত মনে হল। গল্পের নাম সুরঙ্গ। জেনকাই নামে এক সামুরাইয়ের সন্তান ইডো অঞ্চলে গিয়ে এক উচ্চপদের কর্মচারীর অধীনে কাজ শুরু করেন। তিনি ওই পদস্থ ব্যক্তিটির স্ত্রীর প্রেমে পড়েন এবং তাদের প্রেমের কথা জানাজানি হয়ে যায়। নিজের মুখ রক্ষার জন্য তিনি পদস্থ ব্যক্তিটিকে হত্যা করেন এবং তার স্ত্রী নিয়ে পালিয়ে যান। কালক্রমে তারা দুজন চোরে পরিণত হন। মহিলার লোভ দেখে জেনকাই তিতি বিরক্ত হয়ে উঠতে থাকেন। শেষ পর্যন্ত মহিলাটিকে
পরিত্যাগ করে তিনি সুদূর বাজেন প্রদেশে চলে যান এবং এক রমটা সাধু হয়ে পড়েন। অতীতের প্রায়শ্চিত্ত করতে জেনকাই তার জীবৎকালে কোনো সৎ কাজ করার সংকল্প করলেন। পাহাড় থেকে খাড়া ঝুঁকে পড়া এক বিপজ্জনক পথ ছিল। সে পথে বহু সংখ্যক মানুষ আহত ও নিহত হতেন। তিনি সেই পাহাড়ের মাঝখান দিয়ে একটি সুড়ঙ্গ কাটবেন স্থির করলেন। জেনকাই দিনের বেলা ভিক্ষা করে কাটাতেন আর তার রাত সুড়ঙ্গ কাটায় অতিবাহিত হতো। 30 বছর পার হয়ে গেলে সুড়ঙ্গটি লম্বায় প্রায় 1500 হাত, চওড়ায় 20 হাত এবং উচ্চতায় 13 হাত হল। কাজ শেষ হতে তখনও 2 বছর বাকি। এমন সময় সেই নিহত কর্মচারীর সন্তান জেনকাইকে খুঁজে বার করলেন। তিনি তলোয়ার চালানোয় নিপুণ। তিনি জেনকাইকে হত্যা করে প্রতিশোধ নিতে এসেছেন। জেনকাই তাকে বললেন, আমি নিজের থেকেই জীবন দিয়ে দেব। আপনি আমায় এ কাজটি শেষ করতে দিন, তারপর আপনি আমায় শেষ করতে পারবেন। সন্তানটি সে দিনের অপেক্ষায় থাকলেন। কয়েক মাস কেটে গেল। জেনকাই সুড়ঙ্গ কেটেই চলেছেন। সন্তানটি কাজ না করে করে ক্লান্ত হয়ে পড়লেন। শেষে জেনকাইয়ের সঙ্গে কুড়ার কাজে হাত লাগালেন। 1 বছর হয়ে গেল। সন্তানটি ততদিন তার পিতৃহত্যার দৃঢ় প্রত্যয় ও চরিত্রবলের শ্রদ্ধা করতে শিখেছেন। অবশেষে খননের কাজ সমাধা হল। লোকজন নিরাপদে সুড়ঙ্গ নিয়ে পথ চলতে লাগলেন। জেনকাই বললেন, এবার আমার মাথা কেটে ফেলুন, আমার কাজ শেষ হয়ে গেছে। তরুণটি জল ভরা চোখে জানতে চাইলেন, আমি আমার গুরুর মাথা কিভাবে কাটব? গল্পের নাম সম্রাট ও সাধক। সম্রাট গুয়ুজেই গুডুর কাছে জেনের পাঠ নিতেন। একদিন তিনি জানতে চাইলেন, জেন সাধনায় এই মনই বুদ্ধ, এ কথা ঠিক তো? গুডু বললেন, আমি যদি ঠিক বলি তাহলে তুমি না বুঝেও বুঝে ফেলছ ভাববে, আর আমি যদি ভুল বলি তাহলে অনেকে যা বেশ ভালোভাবেই জানেন আমি তার উল্টো কথা বলবো। আরেক দিন সম্রাট জানতে চাইলেন, বুদ্ধি লাভ করার পর মানুষ কোথায় যায়? গুডো বললেন, আমি জানি না। জানেন না কেন? সম্রাট জিজ্ঞাসা করলেন। গুডো উত্তর দিলেন, কারণ আমি এখনো মরিনি। সম্রাট এর পর থেকে তিনি যা বুঝেন না তা জেন সাধককে জিজ্ঞাসা করতে ইতস্তত করতেন।
গুডো তখন হাত দিয়ে কাঠের মেজে চাপড়ে গোয়াজেইকে জাগিয়ে দিলেন। সম্রাট এভাবে বুদ্ধি লাভ করলেন। গল্পের নাম ঋতো। নিনাকাওয়া মারা যাওয়ার ঠিক আগে জেন গুরু ইকোকিউ তার সঙ্গে দেখা করলেন। ইকোকিউ জানতে চাইলেন, আমি কি আপনাকে এগিয়ে নিয়ে যাব? নিনাকাওয়া জবাব দিলেন, আমি একা এসেছি, আমি একা যাব। এখানে আপনি আমাকে এগিয়ে দেবেন কি করে? ইকোকিউ বললেন, আপনি যদি ভেবে থাকেন যে আপনি এসেছেন আর আপনি যাবেন, তাহলে তা আপনার ভুল ভাবনা। আসুন, আমি আপনাকে সেই পথ দেখাবো যেখানে যাওয়া নেই আর আশাও নেই। এই কথা দিয়ে ইকোকিউ এত ভালোভাবে পথ দেখালেন যে নিনাকাওয়া শুনে হাসলেন আর তখনই মারা গেলেন। গল্পের নাম তুরন। নোবুশিগে নামে এক সেপাই হাকুইনের কাছে এলেন। তিনি জানতে চাইলেন, স্বর্গ আর নরক বলে সত্যই কি আছে? হাকুইন জিজ্ঞাসা করলেন, আপনি কে? সেপাইটি জবাব দিলেন, আমি একজন সামুরাই। হাকুইন বললেন, আপনি সেপাই, আপনি রাজাকে কিভাবে পাহারা দেবেন? আপনার মুখখানা তো ভিখারির মতো। এ কথা শুনে নোবুশিগে খুব রেগে গিয়ে তার তলোয়ার বার করতে যাবেন, এমন সময় হাকুইন বললেন, আপনার আবার তলোয়ারও আছে? তবে আপনার তলোয়ারটা বোধ হয় ভুটা। উঠে আমার মাথা কাটা যাবে না। নোবুশিগে যখন তলোয়ার বার করে ফেলেছেন, তখন হাকুইন বললেন, এই নরকের তোরণ খুলে গেল। এ কথা শুনে সামুরাই জেন গুরু হাকুইনের জোর বুঝতে পারলেন। খোলা তলোয়ার খাপে ভরে ফেলে তাকে বিনতি করলেন। হাকুইন বললেন, এই স্বর্গের তোরণ খুলে গেল।